নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আরেকটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনেকদিন পর ভিডিও তৈরি করছি এবং আজকের ভিডিওটা আমি বাধ্য হয়ে তৈরি করছি। কেন? অনেকের মনেই প্রশ্নটা থাকে যে একজন ঠিকঠাক সৎ অ্যাস্ট্রোলজার জ্যোতিষী আমরা চিনব কিভাবে। বর্তমানে কোনো কিছুরই অভাব নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, অ্যাস্ট্রোলজার কোনো কিছুর অভাব নেই, কিন্তু সবকিছুর ভালোর অভাবটা সব দিন থাকে। সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, অলিতে গলিতে পাওয়া যাচ্ছে, কিন্তু সবাই ভালো ডাক্তার নয়, সবাই ভালো ইঞ্জিনিয়ার নয়। ঠিক তেমনই অ্যাস্ট্রোলজার অনেক জায়গায় অনেক পাবেন, কিন্তু সবাই ভালো নয়। এবং সব থেকে বড় কথা, কিছু জায়গায় মানুষ বিশ্বাস নিয়ে যায় আর সেইখানেই বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়। একজন ডাক্তারের কাছে রুগী যান একটা বিশ্বাস নিয়ে যে আমার রোগটা ডাক্তারবাবু ভালো করে দেবেন, কিন্তু দেখা যায় সে ডাক্তারবাবু তাই রোগীর অসুবিধার অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছ থেকে খুব মোটা টাকা ইনকাম করছে। এই জিনিসটা আরো বড় মাত্রায় হয় অ্যাস্ট্রোলজিতে। মানুষ জানে না, বা ডাক্তারি সম্পর্কে তাও অনেক কিছু গুগলে খুব ইজিলি সার্চ করে পাওয়া যায়, কিন্তু এই অ্যাস্ট্রোলজির বিষয়টা অতটা সহজে পাওয়া যায় না, মানুষকে ঠকতে হয়। এখন কম্পিউটারাইজড অনেক অ্যাপ বেরিয়েছে এআই টিআই দিয়ে, কিন্তু সেখানে আপনার জন্ম ছক তৈরি করে দিতে পারে, কিন্তু মেশিন তার ভাগ্যটা বিচার করতে পারে না। সেখানে মানুষকে লাগে যে ঠিকঠাক শিখেছে। এবারে মানুষ যায়, এবারে আমি আমার ভিডিওতে বলেছি কখন কবচ লাগে, কখন স্টোন লাগে, কখন রুদ্রাক্ষ লাগে, তার ডিটেলস আমি বলে দিয়েছি। এগুলো কেউ বলে না, কারণ এইখানেই তো ঠকানো হয়। এগুলো যদি লোক ওপেনলি বলে দেয় তাহলে পয়সাটা ইনকাম করবে কিভাবে? আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের যত আত্মীয় আছে সবার কাছে শেয়ার করুন, যাতে কোনোদিন কাউকে ঠকতে না হয়। আমি নিজে দেখেছি কলকাতার বড় বড় অ্যাস্ট্রোলজারদের সিস্টেম কিরকম। তারা ফিজ তো বাদই দেন, ১,৫-২ হাজারের নিচে কারোর ফিজ নয়, মিনিমাম বলছি। কেউ কেউ তো ৩,০০০-৫,০০০ টাকা পর্যন্ত ফিজ নেন। তো আর আবার সিস্টেম কি, ধরুন কনসালটেন্সি ফিজ ৩,০০০ টাকা, আপনাকে দেখতে সে ৩,০০০ টাকা নেবে, কিন্তু শুধু তাই নয়, আপনাকে বলবে আপনি ৮,০০০ কি ১০,০০০ টাকা জমা করুন। আপনি জমা করলেন, তিনি ৩,০০০ টাকা নেবেন তার আপনার ছকটা দেখার জন্য, আপনাকে বলার জন্য। বাকি ৭,০০০ বা ৫,০০০ টাকাটা কোথায় যাবে? না, উনি যে রেমেডিগুলো প্রেসক্রাইব করবেন সেইগুলো ওনার কাছ থেকে আপনাকে নিতে হবে, তাহলে ওই টাকাটা তার থেকে বাদ যাবে, না হলে ওটা মায়ের ভোগে চলে গেল। বিজনেস। একটা কথা বলা হয় জ্যোতিষ শাস্ত্র কেন বলছে, এটা আমরা কথা যদি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝি, বলা হয় খেলাধুলো। অর্থাৎ কেউ যদি খেলতে গেছে কিন্তু তার হাতে পায়ে গায়ে ধুলো লাগেনি, তার মানে সে ঠিকঠাক খেলেনি। সেরকমই ঠিক বলা হয় জ্যোতিষ শাস্ত্র। অর্থাৎ যার মধ্যে শাস্ত্রজ্ঞান নেই সে একজন প্রপার জ্যোতিষী হতে পারেন না, কারণ তার মধ্যে জ্যোতিষের জ্ঞানটাও কম থাকবে। আর যার মধ্যে শাস্ত্রজ্ঞান ঠিকঠাক থাকবে সে আর কোনোদিন মানুষ ঠকানোর দিকে যাবে না। ডাক্তারের কাছে যেমন মানুষ একটা আশা নিয়ে যায়, একটা ভরসা বিশ্বাস নিয়ে যায় উনি ঠিক করবেন আমার রোগটা। টিচারের কাছে বাবা মা তার ছেলে মেয়েকে পাঠান যে তিনি একজন ভালো টিচারের কাছে দিয়েছেন, পড়াশোনা ঠিকঠাক শিখবে, কিন্তু সেইখানে যদি বিশ্বাসঘাতকতা হয় তাহলে তো খুব চাপের। যেখানেই বিশ্বাস সেখানেই বিশ্বাসঘাতকতা। সেরকম অ্যাস্ট্রোলজারের কাছেও মানুষ আসে একটা বিশ্বাস নিয়ে যে আমি একটা গ্রহদৃষ্টে ভুগছি, আমি গ্রহের ফেরে পড়ে গেছি, আমাকে উনি বাঁচাবেন। কিন্তু দেখা যায় সেই সুযোগ নিয়ে, সেই অসুবিধা, সেই গ্রহদৃষ্টের সুযোগ নিয়ে অ্যাস্ট্রোলজার মোটা মোটা টাকা ইনকাম করছে মানুষকে ঠকিয়ে। আমি হলপ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, কুচবি কবচ করে নাও, যত লক্ষ পারো জব করিয়ে নাও, কিন্তু একটা কবচ করতে ম্যাক্সিমাম কত পড়বে? ১৫, ১৬, ১৭, ১৮ হাজার টাকা খরচ পড়বে। আমি নিজে দেখেছি, শত্রুতার শিকার হয়ে একজন গেছেন, নাম বলা যাবে না ভিডিওতে, তাকে বিপরীত প্রত্যাঙ্গের কবচ দিয়েছে, কবচটা একদম ঠিকঠাক দিয়েছে, কিন্তু নিয়েছে ৬৪,০০০ টাকা, 64,000। কবচটা যদি ঠিকঠাক তৈরি করে থাকে তাহলে কবচটা ঠিকঠাক কাজ করবে, তার শত্রুও বিনাশ হবে। সে ভাববে বাহ কি লোক, কি জ্ঞানী, আমার শত্রুতা কমিয়ে দিল একটা কবচ দিয়েই। কিন্তু ওই কবচটা করতে দেখবেন যান ১৫-১৬ হাজার টাকা খরচ পড়েছে। আমি লিখে দেবো, হিসাব দিয়ে দেবো যে তার বেশি হতে পারে না। আরে কি সোনার ফুল দিয়ে পুজো করবে নাকি? সবকিছুর দাম ওঠা পড়া হয়, কখনো ১৫, কখনো ১৬, সেটা ১৭-১৮ ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, আরো ২,০০০ বেশি ধরে নিচ্ছি, তাহলে কি সেটা একদম ৫০-৬০ হাজার টাকা খরচ হবে। একটা মাঙ্গলিক দোষ থাকে, আমি বলেছি এর আগে আমার ভিডিওতে, মাঙ্গলিক দোষের ভিডিও আছে আমার, যে যাদের লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে কিংবা দ্বাদশ ভাবে
1, 4, 7, 8, 12 এই 5টা ভাবে যদি মঙ্গল থাকে বসে জন্মছকে, যাকে জ্যোতিষের ভাষায় D1 চার্ট বলছি, সেই ছকটা যদি এই 5টি জায়গায় মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে খুব ক্ষতি করে। বিশেষ করে অষ্টম স্থানে থাকলে মানক মাঙ্গলিক হয়, অর্থাৎ যার থাকবে তার অপোনেন্ট, হাজবেন্ডে থাকলে ওয়াইফ, ওয়াইফের থাকলে হাজবেন্ডের অকাল মৃত্যুর যোগ সৃষ্টি হয়। তা সেটাও কাটানোর উপায় আছে। যদি মেয়ে হয় তাহলে করতে হয় কুম্ভ বিবাহ, অর্থাৎ শিব বা বিষ্ণুর সাথে বিয়ে দিতে হয়। আর যদি হয় ছেলেদের থাকে সেখানে করতে হয় অর্ক কন্যা বিবাহ, অর্থাৎ কলা গাছে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তার সাথে বিয়ে দিতে হয়। এবং তার সাথে করতে হয়, যেহেতু মঙ্গলের জন্য মাঙ্গলিক দোষ হয়, মঙ্গলের যে ইষ্ট দেবী দেবী বগলামুখী তার একটু পুজো করতে হয় ঘটে, আর একটু পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হয়। এগুলো সব মিলিয়ে আমি লিখে দেবো 15,000 টাকার বেশি 1 টাকা খরচ হবে না। যত জিনিসের দাম ওঠানামা হোক, কম বেশি হোক, সে জায়গায় আমি নিজে দেখেছি অর্ক কন্যা বিবাহের জন্য 60,000 টাকা নিয়েছে। এগুলো লোক ঠকানো তার কি। আমি এই মুহূর্তে ফিজ নেই, বাড়িতে আসলে 300 টাকা মাত্র, 300 অনলি। তার মানে আমি কিছু জানি না, কারণ যারা জানেন তারা তো 3,000 নিচে কথাই বলেন না। আপনি নাম লেখাবেন, আপনাকে তখন পে করে দিতে হবে, তারপরে আপনাকে ডেট দেবে কবে আপনি দেখাবেন। বিজনেস যেখানেই বিশ্বাস সেখানেই বিশ্বাসঘাতকতার শিকার মানুষ, চারদিকে খালি ঠকবাজে ভর্তি। কোথায় যাবেন জানে না এমন নয়, বহুজন শিখেছে পড়েছে জানে, কিন্তু সে বিদ্যাটা বেঁচে খাচ্ছে। মানে আপনি গেলেন, আপনাকে ঠিকঠাকই বলবে, সে পড়েছে, সে জানে, সে আপনাকে ঠিকঠাকই বলবে। আর আপনি যখন তাকে আপনার ডেট টাইম প্লেস দিচ্ছেন জন্মের, আপনার জন্মছক সে দেখছে, সে ভালো করে জানে আপনার উইক পয়েন্ট কোনটা, কোন জায়গাটা হিট করলে আপনি রাজি হবেন সবকিছু করতে, সেই জায়গাটা হিট করা হবে। আপনি ইজিলি যাতে খরচা করেন তার লাভ হবে। একটা সিম্পল আমি জিনিস দেখেছি, একটা কবচ করতে যদি 15,000 টাকা খরচ হয়, আর সেই কবচটা যদি 64,000 টাকায় বেচা হয়, তাহলে ক হাজার টাকা প্রফিট হয় হিসাব করে বলুন। এটা ঠকানো নয় তো আর কি। কবচটা ঠিকঠাকই করেছে, যেমন কবচ তৈরির বিধি তেমনই করেছে, কবচটা কাজও দিয়েছে সেই জন্য, কারণ তার তৈরি করার বিধি ঠিক আছে। কিন্তু 15,000 টাকা খরচ করে, 16,000 টাকা খরচ করে আমি যদি 60,000 65,000 টাকা নেই, সেটা তো ঠকানো। আমি আজকের ভিডিওটা বাধ্য হয়ে তৈরি করছি যে কি পরিমাণ বিজনেস চলছে চারদিকে। এগুলো থেকে সাবধান থাকুন, বিরত থাকুন। যান, জ্যোতিষীরা গ্রহরিষ্ট থেকে উদ্ধার করবেন, তারা জানেন, তারা আপনাকে পথ দেখাবেন, কিন্তু তারা আপনাকে লুটার জন্য বসে আছে। তাই যাবার আগে দেখে যাবেন বা তার সাথে কনসাল্ট করুন, কনসাল্ট করলেই বুঝতে পারবেন কার কতটা চাহিদা। দক্ষিণাকালী কবচ তৈরি করতে 12 থেকে 13,000 টাকা খরচ হয়, আমি বলছি। দক্ষিণাকালিকা জগন্মঙ্গল কবচ করতে 12 থেকে 13,000 টাকা খরচ হয়। সেটা ধরুন কেউ 15,000 টাকা নিল, তার নিজের একটু পরিশ্রম আছে, তার পারিশ্রমিক আছে, 15,000 টাকা নিল। আমি নিজে দেখেছি 32,000 টাকা দক্ষিণাকালিকার কবচ সেল করেছে, নিজের চোখে দেখেছি আমি, কি বলবো আর। এগুলো থেকে সাবধান থাকুন, বারে বারে বলছি। আমি এই চ্যানেলে যে যে জায়গায় স্ক্যাম হয়, যে যে জিনিসগুলো নিয়ে বিজনেস করা হয় জ্যোতিষে, আমি সেগুলো সব ওপেনলি তুলে ধরছি। সেগুলো দেখুন, জানুন, বুঝুন। সবাই তো শিক্ষিত, এখন অশিক্ষিত তো কেউ নেই। কেন বিচার না করে মূর্খের মতো কাজ করবেন একজন শিক্ষিত লোক হয়ে? জ্যোতিষ হতে গেলে, যারা জ্যোতিষী হবেন তারা জ্যোতিষী হতে গেলে দুটি গ্রহ খুব ভালো হতে হয়। এক হচ্ছে বৃহস্পতি, দুই হচ্ছে বুধ। বুধ বৃহস্পতি এই দুটি গ্রহ যদি ভালো না থাকে, প্রপার জ্যোতিষী হওয়া যায় না, ঠিকঠাক জ্যোতিষী হওয়া যায় না। কিন্তু জ্যোতিষী কত ভালো হতে পারবেন, তার জ্ঞান কতটা হবে, এগুলো এই দুটো গ্রহের উপর ডিপেন্ড করছে। কিন্তু একজন জ্যোতিষী সৎ হবেন না অসৎ হবেন, সে মানুষকে লুটে নেবেন না মানুষকে গ্রহরিষ্ঠ থেকে বাঁচার জন্য পথ দেখাবেন, সেটা নিয়ন্ত্রণ করে অন্য দুটি গ্রহ, ছায়া গ্রহ যাদেরকে আমরা বলি রাহু আর কেতু। আর কলিযুগে রাহুই সর্বে সর্বা, কলিযুগে রাহুই সর্বে সর্বা, সবকিছু ক্ষমতা রাহুর হাতেই। তাই যে সমস্ত জ্যোতিষীরা রাহুগ্রস্ত জ্যোতিষ, অর্থাৎ যাদেরকে রাহু নিয়ন্ত্রণ করছে তাদের চরিত্রটিকে, তারা লোটার জন্য বসে আছে, আপনাকে ভয় দেখাবে, এমন কথার পেঁচে ফেলবে। জ্যোতিষীরা এমনি খুব কথা ভালো বলতে পারে, এমন কথার ফেরে ফেলবে, পেঁচে ফেলবে, আপনার মনে হবে এই কবচটি বা এই আংটিটি বা এই রুদ্রাক্ষটি যদি এনার কাছ থেকে না নিই আমার বিপদ রাখতে জায়গা থাকবে না, আমার সর্বনাশ হয়ে যাবে। আপনি বাধ্য হয়ে নেবেন।
ব্যাস হয়ে গেল তাদের প্রফিট। আর যারা কেতুগ্রস্ত জ্যোতিষ হবে তারা কি করবে, আপনাকে পথ দেখাবে কি করে বাঁচবেন, এবং তারাই যারা কেতু দ্বারা নিয়ন্ত্রিত জ্যোতিষ তারাই প্রকৃত সৎ জ্যোতিষ। সে সমস্ত জ্যোতিষীরাই আপনাকে পথ দেখাবে গ্রহরিষ্ট থেকে বাঁচার জন্য। এবং সব থেকে বড় কথা, একটা পরিচয় আপনি জেনে রাখুন, যারা কেতুগ্রস্ত জ্যোতিষী, যাদেরকে কেতু নিয়ন্ত্রণ করছে, যে সমস্ত জ্যোতিষীদেরকে, তারা প্রত্যেকে জীবনে সৎ পথে চলবে এবং মানুষকে পথ দেখাবে। আপনি যাবেন, যদি কোনো কেতুগ্রস্ত জ্যোতিষীর কাছে যান, আপনি যাবেন, আপনাকে হয়তো বললো আপনাকে এগুলো করতে হবে, আপনি জিজ্ঞেস করবেন কত খরচ হবে, উনি হয়তো বললেন যে সবগুলো মিলিয়ে হয়তো 30-35 হাজার টাকা খরচ হবে। আপনি বললেন যে আমার কাছে 30-35 হাজার টাকা খরচ করার সামর্থ্য আমার কাছে নেই, আমি পারবো না করতে। তখন আপনাকে বললো আপনি কত খরচ করতে পারবেন, আপনি বললেন আমি 5,000 খরচ করতে পারবো। উনি আপনাকে সেই 5,000 টাকার মধ্যেই উপায় বলে দেবে। হ্যাঁ, তখন হয়তো আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কেমন পরিশ্রম? হয়তো আপনি কবচ হোক, আংটি হোক, সেগুলো পরে বসে থাকতেন, কোনো সময় আপনাকে দিতে হতো না, আপনি আপনার মতো কাজ করতেন, কবচ আংটি তার কাজ করতো, আপনাকে ভাবার কোনো দরকার ছিল না। কিন্তু আপনি যেহেতু টাকাটা দিতে পারছেন না, তখন আপনাকে কি বলবে যে এই কবচ মন্ত্রটা পাঠ করতে হবে প্রতিদিন, বা এই মন্ত্রটা প্রতিদিন 2 বার 108 বার করে জপ করতে হবে সারাদিনে 2 বার। তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হলো, তেমন আমার টাকাটা বেঁচে গেল। আপনার যদি টাকা বাঁচে, আপনার পরিশ্রম করতে সমস্যা কি? তাই আপনাকে কোনো না কোনো পথ দেবে, আপনার যতটা সাধ্য তার মধ্যে আপনাকে গ্রহরিষ্ট থেকে বাঁচার উপায় তিনি বলে দেবেন। তবেই তো একজন প্রকৃত জ্যোতিষী তিনি। এত টাকা খরচ না করতে পারলে বাঁচতে পারবেন না। একটা মানুষ যদি অর্থনৈতিক সমস্যায় পড়ে আসে, গ্রহরিষ্ট এমন চেপেছে তার মাথায়, সে অর্থনৈতিক সমস্যায় ভুগছে, তাকে আমি 1 লাখ টাকার একটা ফর্দ ধরে দিলাম যে আপনি 1 লাখ টাকা না খরচ করলে আপনি বাঁচতে পারবেন না, আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক হবে না। আরে একটা জিনিস, তার কাছে যদি 1 লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য থাকতো, সে আসতো আমার কাছে অর্থনৈতিক সমস্যার জন্য। এগুলো মানুষ বোঝে না, চলে যায়, ঠকে চলে আসে। আমার নিজের জানাশোনা একটা দিদির মেয়ে, কলকাতার একজন নাম করা অ্যাস্ট্রোলজারের কাছে প্রায় 5 থেকে 5.5 লাখ টাকা খরচ করেছে, কি না তার নিট হয়ে যাবে, মেডিকেল এন্ট্রান্স, যেটা 3 বার দিয়ে দিল তাও পায়নি। অত সোজা? আমাকে কিছু জন এসে বলে যে একটা কিছু কবচ বা আংটি দিন যাতে আমার সরকারি চাকরি একটা হয়ে যায়। আমি তাদেরকে বুঝাই, দেখুন আপনার ভাগ্যে রয়েছে সরকারি চাকরির প্রাপ্তি, কিন্তু আপনার সেই চাকরিটা পেতে গিয়ে বা সেই কর্মসংস্থানটা হতে গিয়ে কোনো বাধার আপনি সম্মুখীন হচ্ছেন। আমরা জ্যোতিষীরা সেটা বাধাটা যদি সরিয়ে দেই, আপনি আপনার চাকরিটা পেয়ে যাবেন। সেটা হতে পারে, আপনার ভাগ্যে তো থাকা চাই, সেটা ভাগ্যে আছে, অ্যাচিভ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তখন ঠিক আছে, প্রবলেমটা সলিউশন করা হলো, আপনি অ্যাচিভ করবেন চাকরিটা। কিন্তু আপনার যদি ভাগ্যেই না থাকে, আমার বাবাও কি পারবে সে চাকরিটা এনে দিতে? আমাকে একজন বলছেন, আমি তাকে বললাম যে আপনার জব হবে বাট প্রাইভেট সেক্টরে, আপনি গভর্নমেন্ট সেক্টরে জব পাবেন না। উনি বলছেন না, একটা কিছু ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে, কবচ হোক, আংটি হোক, যাই হোক, কিছু একটা দিন, যত টাকা লাগে আমি দেবো, আমার যেন একটা গভর্নমেন্ট জব হয়ে যায়। আমি বললাম যদি কপালে না থাকার পরেও আমি কবচ আংটির মাধ্যমে গভর্নমেন্ট জব পাইয়ে দিতে পারতাম, তাহলে আপনার সাথে আমি এখানে চেম্বারে বসে কনসালটেন্সি করতাম না, কবচটা পরে বা আংটিটা পরে আমি আগে বসে থাকতাম সরকারি চাকরি করতে যাওয়ার জন্য। থাকলে বাধা আছে, বাধা সরিয়ে আপনাকে সেটা পাইয়ে দেওয়া যাবে, কিন্তু আপনার কপালেই না থাকলে কে দেবে? জ্যোতিষীরা ভগবান নয়, ম্যাজিশিয়ান নয়, তারা বিধির বিধানের উপরে কাজ করতে পারে না। আমি এরপর একটা ভিডিও দেব যে জ্যোতিষের কর্ম কয় প্রকার, কোন কোন সমস্যার সমাধান হয়, কোনগুলোর হয় না, এবং হলেও কিভাবে সমস্যার সমাধান করতে হয়, সেটা নিয়ে একটা আমি ভিডিও দেবো, পরেই দেব। ভিডিওগুলো দেখুন, ইনফরমেশন জানুন, সত্যতা বুঝুন এবং ঠকার হাত থেকে বাঁচুন। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে যতজন ভিডিওটা দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যতজনের কাছে পারেন শেয়ার করুন, মানুষ যাতে ঠকার হাত থেকে বাঁচতে পারে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিত্য নতুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যত জনের কাছে পারেন আত্মীয়দের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে। ধন্যবাদ।